নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই অন্ধকারের আওয়াজ চ্যানেলে। আমাদের আজকের নিবেদন তারানাথ তান্ত্রিকের গল্প নিঝুম পাহাড়ের আতঙ্ক। আপনাদের সকলের কাছে অনুরোধ, গল্পটি সম্পূর্ণ শুনুন এবং কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানান। তাহলে চলুন শুরু করা যাক তারানাথ তান্ত্রিকের গল্প নিঝুম পাহাড়ের আতঙ্ক। সেদিনটা ছিল কলকাতায় বৃষ্টি নামার প্রথম দিন। এ বছরের প্রথম বর্ষার বৃষ্টি। চারপাশের সেই ঘনঘটা মেঘ কালো কেশ উড়িয়ে বয়ে চলেছিল কলকাতার বুক চিরে। স্বভাবতই মাথায় ছাতা ধরে প্যাচ পেচে রাস্তাতে ধুতির কোঁচ ধরে অফিসের দিকে পৌঁছে তাড়াতাড়ি কাজ সেরে নিলাম। দেখলাম কিশোরী এসে খোশ মেজাজে গল্প শুরু করেছে অফিসের অন্য সদস্যদের সাথে। আমায় দেখি তাড়াতাড়ি উঠে এসে বললে, ওহে বিভূতি, আজ বোধহয় তাড়াতাড়ি বেরিয়ে যেতে পারবো। এমনিতেই অফিসে আজ তেমন কোনো কাজ নেই, আর তার উপরে এই মুষলধারে বৃষ্টি। আজকে এই বৃষ্টি থামবে বলে তো মনে হয় না, তাই আজ একবার কাজ শেষে তারানাথের বাড়ি হয়ে যাব। অনেকদিন তো যাওয়া হয়নি চারির বিয়ের পর। বেশ, তো চলো না, অনেকদিনই তো হলো তারানাথের বাড়ি যাওয়া হয়। ঠান্ডা বৃষ্টির দিনে মন্দ হয় না। তাহলে অফিসের কাজ শেষ হতেই সোজা মঠলেন, কি বলো? হ্যাঁ, একদম। তা তোমার কাজ কোথায় পড়লো কিশোরী? ওই তো তালচাবিড়ি গ্রাম। পাহাড় কেটে সেখানে কোম্পানি রাস্তা বানাবে। মূলত ওই পাহাড়ের কোলে পাইন, চেরি, কমলালেবুর অসংখ্য বন, তার জন্যই তো এত তাড়া। তুমি বাড়ি ছেড়ে এত দূরে যাবে? আরে এসব রাখো তো, বাঙালিদের হচ্ছে না এই এক সমস্যা। শুধু কলকাতার বাড়ি ছাড়া তো কিছুই বুঝলো না এরা। আর এই দুনিয়ায় যে কত কিছু দেখা বাকি রয়েছে, তাই ঘর থেকে পা না বের করলে বুঝবে কিভাবে, কি বলো ভাইয়া? আমি বেশ বুঝতে পারলাম কিশোরী এখন কথাটা আমার শুনিয়ে বলছে ঠিকই, কিন্তু ওর ছোট মেয়ে আর অসুস্থ মাকে রেখে ওর মনটাও ঠিক শক্ত মতো গড়ে তুলতে পারছে না। তবুও অফিসের বসের চাপে আর দ্বিগুণ মাইনের লোভেই হয়তো কলকাতারই চাকরি ছেড়ে পাহাড়ের গায়ে কাজটা নিল। আমি বললাম, বেশ বেশ, এই তো বঙ্গপুত্রের এবার মতি এসছে বিশ্বজয়ের। তা মতি যখন এসেছে তখন আর দেরি কি, উঠলো ভাই তো কটক যাই। তা তোমার যাত্রা কবে? এই তো সামনে শ্রাবণের 1 তারিখে। বৃষ্টি না থামলেও বেগটা অনেকটা কমেছিল। প্রায় বিকেল হওয়ার আগেই দুটো খাবার মুখে পুরে অফিসের তালা বন্ধ করে বেরিয়ে পড়লাম রাস্তায়। রাস্তায় যাওয়ার পথে টুকিটাকি খুচরো বাক্য বিনিময় চলছিল। রাস্তা জলে ভরে আছে, খানাখন্দে কয়েকটা ব্যাঙ মহানন্দে লাফাচ্ছে। কিশোরীকে বললাম, বুঝলে কিশোরী, এই বৃষ্টির সাথে তারানাথের গল্পটা না বেশ চলে। হ্যাঁ, লোকটা আদেও কিছু লৌকিক ক্ষমতা আছে নাকি নেই সে তর্কে গিয়ে লাভ নেই, বরং এই কেরানিগিরির চাকরির অবসরে এই গল্পগুলো কিন্তু বেশ রোমাঞ্চকর অনুভূতি জায়গায় বলে। কি বলো? কথাটা তুমি মন্দ বলনি ভাই। লোকটির আর যাই হোক, গল্প বলার ধরনটা বেশ উচ্চ পর্যায়ে। আরে তাই তো বারবার ছুটে যাওয়া তার কাছে, বুঝলে কিনা? মোড়ের দোকান থেকে এক প্যাকেট পাশিং শো নিয়ে আমরা এলাম মটলেনের বাড়িতে। বর্ষার স্যাঁতসেঁতে জলে ভিজে বাড়িটাকে আর কয়েকশো বছরের জীর্ণ বলে মনে হলো, যেন কোনো প্রাচীন বটগাছের শতাব্দী প্রাচীন ডালপালা বিস্তার করতে করতে একসময় তার গর্তে লুকিয়ে ফেলেছে গোটা বাড়িটাকে। দরজায় টোকা মারলাম। বৃষ্টি অনেকটাই ধরে এসেছে, তবে বিকেল 3টেকে মনে হচ্ছে যেন সন্ধে পেরিয়ে গিয়েছে। 2বার টোকা মারতেই দরজাটা খুলে গেল। দেখি দরজা খুলেছে স্বয়ং তারানাথ। চারির বিয়ে হয়েছে মাস 6 হলো। বুঝলাম চারি এখনো শ্বশুর বাড়িতেই আছে, তাই এখন চারির বদলে এবার তারানাথ নিজেই আহ্বান জানাচ্ছে আমাদের। আরে এসো এসো, বসো। কতদিন পরে বুড়োকে মনে করে। আমি আর কিশোরী একে অপরের দিকে তাকালাম। তারানাথ কথাটা মন্দ বলেনি। সত্যি এখন তার গালের বড়ি রেখা স্পষ্ট জানান দিচ্ছে তার বয়স বৃদ্ধির কথা। শরীরের সেই তাগড়াই চেহারাটাও যেন ক্ষীণ হয়েছে আগের থেকে। চারির বিয়ে হওয়ার পর যেন তারানাথকে আরো বুড়ো পেয়েছে। বড্ড
বড্ড মন মরা থাকে এখনো। কোথায় বুড়ো? এই তো এখনো সেই পথে ঘাটে ঘুরে বেড়ানো সেই যুবকই তো রয়েছেন দেখছি। আরে বয়স বাড়ে শরীরের, মনের তো নয়। মনকে কখনো বয়স বাড়ছে বলবেন না। উপরে তারানাথের চিরপরিচিত ঘরে এসে খাটিয়াতে পা তুলে বসলাম। তারানাথও হুঁকোটা নিয়ে বসলো। কিশোরী পাসিং শোয়ের একটা প্যাকেট এগিয়ে দিয়ে হাসি মুখে বলল, আপনার আশীর্বাদে আমার তালচামিরি গ্রামে উত্তরবঙ্গে পোস্টিং পড়েছে। এই পয়লা শ্রাবণেই যাওয়া, তাই ওই আপনার আশীর্বাদ নিতে এলাম ঠাকুরমশাই। তারানাথ হুঁকোটা নামিয়ে একটা পাসিং শো ধরিয়ে বলল, তালচামিরি গাঁ উত্তরে। তারপর কিশোরীর দিকে তাকিয়ে বলল, এ তো অতি সুসংবাদ। তবে পাহাড়ের কোলে সে গাঁ যেমন সুন্দর তেমনই ভয়ানক। ভয়ানক? মানে কেমন ভয়ানক? একটু গুছিয়ে বলুন তো ঠাকুর মশাই। ওই গাঁয়ে দূর থেকে একটা সুউচ্চ পাহাড়, ঝর্ণা, পাহাড়ি নদী যেমন, তেমনই নদীর কুলকুল স্রোত দেখে মনে হবে আহা, বিশ্বমাতার কি মোহময়ী সৃষ্টি। আবার জঙ্গলে রয়েছে বন্য হিংস্র জন্তু জানোয়ারের দল। তাদের ক্ষুধার্ত জীব দাঁত সবসময় নরম মাংস খোঁজে। আর রয়েছে পাহাড়ের কোলে নানান অপদেবতাদের তীব্র জিঘাংসা। আমি আর কিশোরী আবার একে অপরের দিকে তাকালাম। তারানাথ কি ভয় দেখাচ্ছে? কিশোরী বলল, এই হলো গিয়ে সমস্যা। এই জন্যই তো বাঙালিরা এই ভয় আর পিছুটানের দোহাই দিয়ে কিচ্ছুটি করতে পারলো না জীবনে। আরে ঠাকুরমশাই, আপনি ভাববেন না ওসব নিয়ে। আমি তো একা যাচ্ছি না, গাড়ি ভরে অফিসের প্রায় জনা দশেক কর্মী, সাহেববাবু আর রান্নার ঠাকুর, কাজের লোক সব মিলিয়ে মোট জনা দশেক লোক তো হবেই। তারানাথ নারকেলের মালায় সিগারেটের অবশিষ্টাংশ গুঁজে বেশ গম্ভীর মুখ করে বলল, পাহাড়ের নির্জন গিরিখাতের নিচের জনবসতি, আর সেই জঙ্গলের গভীর থেকে ভেসে আসে অন্ধকারের সেই সব পিশাচেরা। আমি কিশোরীর দিকে চাইলাম, দেখলাম বেশ রেগে যাচ্ছে ও। তারানাথের কথা কিশোরী কিছু বলতে যাবে এমন সময় ওকে থামিয়ে দিয়ে বললাম, কিশোরী, আজ বুঝলে আর গল্প শুনে কাজ নেই। বাড়িতে আমার কিন্নাকে নিয়ে আজ একটু শ্বশুর বাড়ি বেরোতে যাবো, বুঝলে? কথায় কথা খেয়াল ছিল না। তা বৃষ্টি এসে যাবে কখন, আবার কি হবে, বেলাবেলা ঘুরে আসি কেমন? কিশোরী আমার দিকে বিরক্ত হয়ে তাকালো। তারানাথ তখনও চুপ। তারপর কিশোরী মুখে হাসি টেনে বলার চেষ্টা করলো, হ্যাঁ ঠাকুরমশাই, আপনাকে আজ এই খবরটা দিতেই এসেছিলাম। বুঝলেন, আকাশের মতি গতি খুব একটা ভালো নয়, আজ বরং আসি। আমরা তারানাথকে বিদায় জানিয়ে বেরিয়ে আসতে যাব, এমন সময় তারানাথ তার স্বভাবসিদ্ধ গম্ভীর গলায় বলে উঠল, নিজের পরিচিত কণ্ঠের ডাকে সাড়া দিও না, কখনোই না। বলে মুখোয় টান দিয়ে বাইরের দিকে তাকালো। আমি আর কিশোরী বাইরে বেরিয়ে এলাম। ঝিরঝিরে বৃষ্টি হচ্ছে। ছাতাটা খুলে মাথায় দিয়ে কিশোরের দিকে তাকিয়ে বুঝলাম সে একটু অক্ষুণ্ণ হয়েছে তারানাথের কথায়। কিন্তু এমনটা তো হওয়ার কথা নয়। তারানাথ আজ অবধি আমাদের কোনো বিষয় বারণ করেছে বা এমন কোনো শুভ কাজে যাওয়ার আগে এরকম সতর্ককরণ করেনি। কিশোরী বলল, এই যে তুমি মিথ্যার দোহাই দিয়ে বেরিয়ে আসতে চাইলে সেটা তো বেশ বুঝলাম, কিন্তু এই অহেতুক কথা বলার কারণটা কি তারানাথের? আমায় কি ভীতু পেয়েছে নাকি সে? কিশোরী সেন ভয় পায় না কিছুতে? উত্তেজিত হয় না, উত্তেজিত হয় না কিশোরী, উত্তেজিত হয় না। তারানাথ বয়োজ্যেষ্ঠ মানুষ, তারপর চারির বিয়ে হওয়ার পর আরো একা মানুষ। আজকাল আর হাত দেখা কুষ্টি বিচার করে না, বাজার মন্দা চলছে, তাই হয়তো কটা কথা বলে ফেলেছেন। আমি ভাবলাম বেকার কেন বচসা হয়, তাই বেরিয়ে পড়লুম। আর যাই হোক, তারানাথের গল্প তো আর ছাড়া যায় না। এরপরে কেটে গিয়েছে বেশ কটা দিন। কিশোরীও ফিরে এসেছে তালচামড়ি গ্রাম থেকে। অফিসে গিয়ে তাকে দেখেই ছলাৎ করে উঠল বুকের রক্ত। এটা কে? কিশোরী? কি অবস্থা হয়েছে এটা তার?
চোখ মুখ শুকনো, চোখ কোটরে ঢুকে গিয়েছে। দীর্ঘদিন ঘুম না হলে যেমনটা হয় অনেকটা সেই রকম। গোলগাল চেহারাটা শুকিয়ে গেছে একেবারে। মনের মধ্যে হাজারটা প্রশ্ন। কি এমন হয়েছিল যার জন্য কাজে গিয়ে কিশোরীর এই অবস্থা হয়েছে? দেখলাম নিজেই উঠে এলো সে আমার দিকে। তারপরে আমার হাতে একটা লাল ডায়েরি তুলে দিয়ে বলল, এই যে এটা রাখো তোমার কাছে, এটা পড়লে তোমার আমাকে নিয়ে সব প্রশ্নের উত্তরই পেয়ে যাবে। কিন্তু তোমার এই অবস্থা কেন হলো কিশোরী? আরে এখন চুপ করো, এই ডায়েরিটা পড়ো সবটা। এটা আমার তালচামিরি গ্রামে থাকার সময় এই দিনলিপি বলতে পারো, পড়লেই সবটা বুঝবে। আর বলছি আজ আসি, বুঝলে? সামনের রবিবার তারানাথের বাড়িতে গিয়ে এটা ফেরত নেব, সেখানেই সব কথা হবে, কেমন? আসি তাহলে ভায়া। বলে হন্তদন্ত হয়ে চলে যায় বাড়ির দিকে। আমিও সেদিন রাতে খাওয়া শেষ করে বসলাম ডায়েরিটা নিয়ে। মনের মধ্যে অদ্ভুত উত্তেজনা কাজ করছিল আমার। কি রহস্য লুকিয়ে আছে এই ডায়েরিতে? বাইরে হালকা হাওয়া দিচ্ছিল, পরিবেশটা বড্ড শুনশান গম্ভীর। আর তাতেই আমি পড়তে শুরু করলাম কিশোরীর দেওয়া সেই লাল ডায়েরিটা। সকাল সকাল সেদিন খাওয়া দাওয়া করে বেরোলাম যাত্রার উদ্দেশ্যে। গাড়ি ধরলাম অফিস থেকে। এই গাড়ি করে সোজা যাব বর্ধমান, তারপর ওখান থেকে উত্তরবঙ্গের রেলগাড়ি ধরে সোজা শিলিগুড়ি, তারপর লোকাল গাড়ি ধরে তালচামিরি গ্রাম। মালপত্র সব গাড়ির মাথায় তুলে দিয়ে আমি বসলাম গাড়ির মধ্যে। অফিসের বাকি কর্মীরা এই গাড়িতে, তার অন্য গাড়িতে খাওয়ার ও রান্নার সব জিনিস নিয়ে রান্নার আর কাজের লোকেরা। দুই গাড়ি একসাথে যাচ্ছে। অনেকদিন পর যেন একসাথে এতটা পথ একা বেরিয়ে বেশ রোমাঞ্চিত হচ্ছে। আমার পাশে বসে আছে অফিসের হেড অসিতবাবু। বয়স ওই 50-এর কাছে পিঠে হলেও দেখে বছর 35-এর বেশি বলে মনে হবে। চাপ দাড়িতে বাবু সাহেব। স্যার, এই রকম যাত্রা, তার উপর অমন এক অচেনা জায়গা যেখানে যোগাযোগের মাধ্যমই নেই, বলছি অনুভূতি কেমন স্যার? আরে কিশোরী, তুমি বুঝছো না, ওই জঙ্গলের গভীর ছায়ার কোলে কখন যে নিজে হারিয়ে যাবে তা টের পাবে না। সবাই মিলে নানা রকম গল্প করতে করতে যাচ্ছি। হঠাৎই একটা ঝাঁকুনি করে গাড়িটা থামলো। আমি প্রায় উল্টে পড়ছিলাম সামনের দিকে, কিন্তু কেন জানি না কিছু একটা অদৃশ্য শক্তি আমায় ধরে ফেললো। গাড়িতে বসা বাকি সবাই পড়ে গেল নিজের জায়গা থেকে। এই এই কি করে গাড়ি চালাচ্ছেন মশাই? সবাইকে মারবেন নাকি? অসিতবাবু সহ আরও বেশ কয়েকজন মিলে বেশ উত্তেজিত হয়ে বলল গাড়ির ড্রাইভারকে। উত্তরে ড্রাইভার বলল, अरे बाबू, मैं क्या करूं? सामने एक काला बिल्ली आ गया। उसके मुंह में एक मरा हुआ बिल्ली था। अचानक से गाड़ी का सामने आ गया। ऊपर वाला के आशीर्वाद से हम लोग आज बच गए, नहीं तो। এই রাস্তায় কালো বিড়াল কি করে আসবে সেটা জানা নেই, তবে শুনে বেশ ভয় ভয় করলো। জানি এ সবই কুসংস্কার, কিন্তু বেশ বুঝলাম তারানাথের গল্পগুলো এতকাল যা শুনেছি তা শুধুই গল্প নয়। মনের মধ্যে বেশ কিছু দাগ কেটে গেছে। বেশি কথা না বলে আবারও গাড়ি চলতে শুরু করলো। বিকেলবেলা নাগাদ স্টেশনে এসে উপস্থিত হলাম। উত্তরবঙ্গ এক্সপ্রেস ধরে বসলাম উইন্ডো সিটে, আর আমার সামনেই অসিতবাবুর জায়গা। নম্বর মিলিয়ে ব্যাগগুলোকে ট্রেনের মাথায় তুলে বসলাম বেশ আয়েশ করে। এক ঠোঙা জিলিপি খেতে খেতে খোশ মেজাজে গল্প শুরু করলাম। সত্যি বলতে বাড়ি ছাড়ার দুঃখটা এখন আর অতটা কষ্ট দিচ্ছে না মনে। অজানাকে জানার আর অচেনাকে চেনার একটা অদম্য নেশা কাজ করছিল। একজন তান্ত্রিক গোছের মানুষ সামনে এসে বলল, বম ভোলে ভোলে বাবা নাম করে 2 পয়সা দে বাবা। দেখলাম অসিতবাবু পকেট থেকে 2 পয়সা বের করে তার হাতে দিল। বম ভোলে ভোলে বাবা তোর মঙ্গল করুক, এই বলে চলে গেল সে। আমার হঠাৎ করেই তারানাথের কথাটা মনে পড়ে গেল। মনে পড়ল তারানাথের বলা সব গল্পের ভণ্ড কাপালিক সন্ন্যাসীগুলোর কথা। অসিতবাবুকে বললাম, এসব সাধু সন্ন্যাসীদের মধ্যে সবটাই ভণ্ডামি।
দেশ জুড়ে চলা বড় ব্যবসা। সবই জানি, সবই বুঝি হে কিশোরী, কিন্তু ওই যে পরমেশ্বর ঈশ্বর যে সব। ট্রেন ছাড়তে শুরু করেছে। ঝাঁকুনি দিতে দিতে চলছে মাইলের পর মাইল পথ। চোখের সামনে দিয়ে বয়ে যাচ্ছে পথের পর পথ। অসিতবাবুকে দেখলাম গীতা নিয়ে পড়ছেন। আমার কোনো কালেই বই পড়ার নেশাটা নেই, তাই এক মনে বাইরের দিকে চেয়ে রইলাম। ধীরে ধীরে কমলা আকাশে রক্তের মতো গোল সূর্য অস্ত গেল। চোখের সামনে ঘন নীল রং থেকে একসময় কালো ঘন রাত এসে নামল। দূরের আকাশে শত শত তারা ভেসে যাচ্ছে। মনের মধ্যে একটা অদ্ভুত অনুভূতি কাজ করছে। বহুদিন পরে ঘর ছেড়ে, চেনা কলকাতাকে ছেড়ে, চেনা মুখগুলোকে ছেড়ে, মঠ লেন ছেড়ে এত দূর এসেছি বলে, প্রকৃতির এত কাছে, আকাশ তারাদের এত কাছে এসেছি বলে, কে জানে। এক মনে আকাশ দেখছি। কয়েকটি জোনাকি এসে আলো দিচ্ছে জানলা দিয়ে। হালকা শীতও লাগছে গায়ে। অসিতবাবু তার তাগড়াই চেহারাটা নিয়ে একটা কাঁথা মুড়ি দিয়ে আপাত মস্তক ঢেকে নাক ডাকিয়ে ঘুমাচ্ছে। কামরায় বাকি লোকজনকেও দেখি নিজেদের মধ্যেই কেউ গল্প করছে, কেউ আবার ঘুমোচ্ছে। আমি আকাশের দিকে দেখছি, তারারাও আমার সাথে সাথেই যাচ্ছে। হঠাৎই একটা তীব্র নীল আলো নজরে এলো। সারা আকাশ জুড়ে একটা নীল আলো, প্রচণ্ড উজ্জ্বল হয়ে জ্বলছে। চোখে বীভৎসভাবে ফুটে উঠেছে সেই আলো। মনে হচ্ছে যেন উল্কাপাত হচ্ছে। আমার মনে পড়ল তারানাথের কথা, সেই নীল উল্কার কথা। এতদিন ভেবেছি নিছকই এসব গল্প কথা, কিন্তু এটা আমি কি দেখলাম? সত্যি তো নীল উল্কা পড়ল পৃথিবীতে। তার মানে কি আবারও কোনো মহান সাধক পৃথিবীতে এলো? ট্রেনের মধ্যে সবাই খোঁজ গল্প করতে ব্যস্ত। আমি আবারও জানলার দিকে তাকিয়ে দেখি, না, কোথাও কিছুই নেই। গোটা আকাশ ভরা তারা আর দূরে এক ফালি সরু চাঁদ ছাড়া। মনটা নিমেষে শিউরে উঠল। হাত পায়ের তালুর ভিতরে নরম মৃদু আন্দোলন খেলা করে গেল। নীল উল্কা, তাও মুহূর্তেই অদৃশ্য হয়ে গেল। ভাবলাম কলকাতার প্যাচ প্যাচে রাতের আকাশে কালো ধোঁয়া ছাড়া তো আর কিছুই তেমন চোখে পড়ে না। কতদিন রাতের আকাশে ভালো করে তাকিয়েই দেখিনি। সত্যি কাজের চাপে, সংসারের ঘানি টানতে গিয়ে কত মহাজাগতিক সুখই না বাদ পড়ে গেছে। আজকে এই নির্জন ট্রেনে বসে নিস্তব্ধতার মধ্যে মনে হচ্ছে কোনো এক অজানা গন্তব্যে পাড়ি দিচ্ছি। সবাই ঘুমোচ্ছে। একটা কাঁথা মুড়ি দিয়ে অসিতবাবু নাক ডাকাচ্ছে। একমাত্র এই কামরাতে আমি অবাক হয়ে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছি এই বিশ্বজয়ের অনুভূতিগুলোকে। রাত 2 কি 3টে হবে। ট্রেন এসে থামল একটা প্রায় অন্ধকার স্টেশন। একজন বৃদ্ধ লোক এসে জল পাল্টে নিয়ে যাচ্ছে। অসিতবাবু তার চাদরের ফাঁক দিয়ে একটু মুখ বাড়িয়ে ঘুম জড়ানো গলায় বললেন, এই শিলিগুড়ি এসেছে, ডাকবে। এই বলে মুখটা চাদরের তলায় ঢুকিয়ে আবারও ঘুমাতে লাগলেন। কিছুক্ষণ থেমে আবারও চলতে লাগলো ট্রেনটা। রাতের প্রায় শেষ দিকে, প্রায় ভোর ভোর তখন পূব আকাশে সূর্যের একটু ঝলক দেখা যাচ্ছে। বেশ শীত শীতও করছে। গায়ের ওপর মোটা চাদরটা জড়িয়ে নিলাম। ভাগ্যিস গিন্নি এটা দিয়েছিল ব্যাগে পুরে, নয়তো আজই খবর হয়ে যেত আমার। কিছুক্ষণ বাদে আমাদের কোম্পানির রান্নার ভজা বাবু এসে ডাকলেন, বাবুরা স্টেশন চলে আসছে, সবাই মাল লইয়া নামিয়ে পড়েন, আমি সকলটা ডাক দিই। অসিতবাবুকে ডাক দিতেই তিনি লম্বা আড়মোড়া ভেঙে ব্যাগ গুছিয়ে তৈরি হয়ে নিলেন। আমিও সব গুছিয়ে নিয়েই তৈরি হয়ে বসলাম। অবশেষে মিনিট 10 পরেই এলো স্টেশন। কিন্তু নেমেই মনের আনন্দটা যেন দমে গেল। ভেবেছিলাম সকালের পাহাড়ের সৌন্দর্য দেখতে পাবো, কিন্তু সে আর হলো কই। ঝিরিঝিরি ছাগল তাড়ানো বৃষ্টি আর সাথে মেঘলা হয়ে রয়েছে। শুনশান এলাকা। একটা দুটো কুকুর গুটিসুটি মেরে শুয়ে রয়েছে। সব চায়ের দোকান বন্ধ। বরং আশা করাই ভুল, এই ভোর রাতে কোনো চায়ের দোকানদারি বা জানতো কি করে যে আমরা আসব।
কিছুক্ষণ অপেক্ষা করতেই দুটো গাড়ি এলো। একজন নেপালি ড্রাইভার মুখ বের করে বলল, ओ साहब आप कोलकाता से कंपनी का आदमी? অসিতবাবু সামনে গিয়ে নিজের পরিচয় কাগজপত্র সব দেখিয়ে কি সব কথাবার্তা বললেন। তারপর নির্দেশ মতো আমরাও গাড়িতে চড়ে বসলাম। চড়াই উতরাই রাস্তা, দুই পাশে কয়েকশো ফুট গভীরতা। সেই কুয়াশা ভেজা রাস্তায় এক চুল হড়কে গেলে শরীরটাকেও খুঁজে পাওয়া যাবে না। পথে যেতে যেতে বেশ কয়েকটা ঝর্ণা পড়ল। একটা পাহাড়ি মহুয়ার মাদকতা লেগে গেল চোখে। প্রকৃতি যে তার বুকে এত সৌন্দর্য লুকিয়ে রেখেছে সেটা কোনোদিন ভাবতেও পারেনি। তারানাথের কথা মনে পড়ল। লোকটা যেসব বর্ণনা দিত প্রকৃতির, তা যে খুব একটা মিথ্যে নয় সেটা এবার ভালোই বুঝতে পারছি আমি। পথে প্রবাসে যাযাবরের মতো ঘোরা, তার উপর যদি এই কলকাতা থেকে বহু বহু দূরে এই অচেনা বিপদসংকুল পাহাড়ি গায়ে এই ঝর্ণার রাক্ষসে গতিধারার মাঝে যদি জীবন অতিবাহিত করি, তবুও খুব একটা কষ্ট হবে না। তারানাথের কথাগুলো জীবন দর্শনের মতো উপলব্ধি করছি। মানুষটাকে একসময় ভূত তাড়ানো ওঝা ভাবতাম, এখন বুঝলাম যে না, তার প্রকৃতির বর্ণনা, তার জীবন দর্শনের কথা সবটাই বড্ড বাস্তবিক। প্রায় ঘন্টা খানেক পর গাড়ি আমাদের নামিয়ে দিয়ে গেল একটা পাইনের জঙ্গলে। যত দূর চোখ যায় পাইনের ঘন গাছ, দুই দিকে অসংখ্য পাহাড়। একটা পাহাড়ের কোল ঘেঁষে উন্মত্ত তরুণীর মতো ঝর্ণা পড়ছে। তার শব্দ পাহাড়ে পাহাড়ে ঘষা লেগে আমাদের সবার কানে বাজছে। গাড়ি দুটো আমাদের সব মালপত্র নামিয়ে দিয়ে ঢাল বেয়ে নিচে নেমে গেল, তারপর ঘন কুয়াশার মধ্যে হারিয়ে গেল। তাহলে সবাই সবার কাজ শুরু করে দাও। ভজার নবীন, তোমরা রান্নার জোগাড় করো। তার আগে সবার জন্য কড়া করে চা। আর দুইজন নিচের গাঁয়ে যাও, কয়েকটা বলশালী ছেলে জোগাড় করো তো, তাঁবু বানাতে হবে। এই কিশোরী, তুমি আমার সাথে থাকো, ঘুরে ঘুরে দেখি চারপাশটা। কাল থেকে জোর কদমে কাজ শুরু হবে। এই ঘন জঙ্গলে পাহাড়ের কোলে বসে প্রায় অন্ধকার আবহাওয়ায় হাত পা যেন শুকিয়ে যাচ্ছে। চাদরেও শীত কমছে না, তাই মোটা জ্যাকেটটা গলিয়েই নিলাম। আমি আর অসিতবাবু ঘুরতে বেরোলাম। বড্ড গুমোট, অস্বস্তিকর। বারবার মনে হচ্ছে যেন কেউ পাইন গাছের গুড়ির আড়াল থেকে দেখছে আমাদের, অথচ আমরা তাকালেও নজরে যেন কেউই পড়ছে না। না, সহজ না। কলকাতায় বসে এতদিন যা সব গালগল্প বলে উড়িয়ে দিয়েছি, এই নির্জন পাহাড়ের কোলে তা যে কি ভয়ের মুখোশ পরে লুকিয়ে আছে তা শুধুমাত্র অনুভব না করলে লিখে বোঝানো মুশকিল। সূর্য এখনো উঠল না। সকাল 9টা কি 10টা বাজে, তবুও যেন সন্ধ্যা 6টার কালো আধার। আচ্ছা অসিতবাবু, বলছি এখানে বন্য হিংস্র জন্তু নেই তো? না মানে ইয়ে আর কি, ওই এতজন লোক তো বুঝতেই পারছেন, জানেন কিছু? অসিতবাবুকে কথাটা বললাম নিজের ভেতরের ভয় থেকে। চেষ্টা করলাম বাইরে থেকে বুঝতে না দেওয়ার, কিন্তু না, হয়তো তিনি বুঝেই গেলেন। তবে উত্তরটা যতটা ব্যঙ্গতামূলক ভেবেছিলাম তা হলো না, বরং উল্টে আরো নরম হয়ে তিনি বললেন, না, হয়তো নেই, কিন্তু এই জঙ্গলে চলে আসাটাও তো খুব একটা কঠিন নয়। আশেপাশে জনবসতির চিহ্ন মাত্র নেই। আমি দেখলাম চারপাশের পাহাড়গুলো কেমন যেন ঘুমিয়ে রয়েছে। মনে হচ্ছে যেন এক্ষুনি জেগে উঠে দৈত্যের মতো নেমে আসবে আমাদের সবার উপর। গাছের অন্ধকার পাতার দিকে যেন তাকানো যাচ্ছে না। অশরীরী রূপে কোন প্রাচীন ভয় লুকিয়ে রয়েছে কে জানে। এইভাবে বেশি দূর যাওয়াটা ঠিক হবে না অসিতবাবু। আর ওদিকে বোধহয় ভজাদের চাও হয়ে গেছে, ওরা আবার না খুঁজে পেলে চিন্তা করবে তো। হ্যাঁ, তা ঠিক বলেছ কিশোরী। নামতে গিয়ে বুঝলাম এতদিন যে ভয়গুলো পেয়েছি সে সবই এর কাছে নস্যি। ঢালে গল্প করতে করতে উঠেছি ঠিকই, কিন্তু নামার সময় সেই ঢালু রাস্তায় কোনো মতে গাছ ধরে ধরে নামছি। অসিতবাবুও তাই। তার লম্বা তাগড়াই চেহারাটাও যেন একটু ভয় পানসে হয়ে গেছে। স্যার বলছি, খুব ধীরে ধীরে নামুন, কিন্তু ঢাল খুব, যে কোনো সময় পা ভেঙে যেতে পারে।
হ্যাঁ, তা ঠিক বলেছ কিশোরী। ওঠার সময় তো সেভাবে কিছু বুঝতে পারিনি, নামার সময় যে এরকম অবস্থা হবে বুঝতে পারলে আর এতটা উঠতাম না। একটা একটা করে গাছের গুড়ি ধরছি আর যাচ্ছি। এক ফোঁটা জল পড়লো মাথায় টুক করে। ওপরের দিকে তাকিয়ে দেখি সারা মাথা চাঁদোয়া টাঙানো রয়েছে পাতার। তারই ফোকর দিয়ে একটা একটা করে বরফ শীতল জলের ফোঁটা পড়ছে নিচে। তাড়াতাড়ি কিশোরী, আবার বৃষ্টি। খুব জোরে না হলেও এই বরফ জল গায়ে পড়লে নিউমোনিয়া অবধারিত। বুকটা ছলাৎ করে উঠল, তবুও মনে জোর রেখে নামতে লাগলাম গুড়ি ধরে। আচমকা গরম কিছুর একটা স্পর্শে চমকে উঠলাম। একটা গরম স্পর্শ আমার হাতের ওপর আলতো করে চাপ দিয়ে চলে গেল। আবার শরীর জুড়ে শিহরণ। আমি প্রচন্ড উদ্বেগ ও ভয় চিৎকার করে উঠলাম, কে 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 ওখানে? কে আর হবে? এই মৃত্যুপুরীতে তো মানুষ আসবে না। ও মনের ভুল হবে হয়তো তোমার কিশোরী। না না না, তা হতে পারে না। স্পষ্ট কিসের যেন একটা গরম ছোঁয়া পেলাম আমি। আহা, কোনো গাছের ডালপালার হতে পারে তো। উফ, নাও নাও, এবার এদিকে মন দাও দেখি আর পা চালাও। দুইজন একা থাকার চেয়ে একসাথে গিয়ে থাকাটা বুদ্ধিমানের কাজ হবে। বৃষ্টির বেগ একটু বাড়ল। বরফ গলা জল হাতের চেটোয় পড়তেই অবশ হয়ে গেল শরীরটা। মনের ভিতরে তীব্র কৌতূহল। কে ছিল ওটা? কার স্পর্শ ছিল? পিছন থেকে একটানা ফিস ফিস আওয়াজ আসছে। এর আগে যতবারই তাকিয়েছি কটা জমদূতের মতো পাহাড় ছাড়া কিছুই নজরে পড়েনি। এবারেও তাকালাম। একটা কালো অবয়ব টুক করে সরে গেল পাহাড়ের কোলে। আমি শুধুমাত্র তার অর্ধেক অবয়বটাই দেখতে পেলাম। যতদূর সম্ভব একটা নারী মূর্তি। মুখ থেকে তীব্র আর্তনাদ বের হয়ে এলো আমার। অসিতবাবু যদি আমাকে ভীত কুসংস্কারগ্রস্ত মানুষ ভেবে কাপুরুষ বলেন, সেই ভয় খুব কষ্টে দমন করলাম সেই চিৎকার। পা দুটো যেন থরথর করে কাঁপছে। ওই ঠান্ডার মধ্যেও কপাল ঘামে ভিজে যাচ্ছে। নিজের হৃৎপিণ্ডটা যেন লাফ দিয়ে হাতে চলে আসবে এমন অবস্থা। এমন সময় হঠাৎই একটা পাথরে পা দিতেই সেটা হঠাৎ করে গড়িয়ে পড়ল। আর এতটা গভীরে ঝোপের মধ্যে পড়ল সেটা, তা আর দৃষ্টিগোচর হলো না। আমি সেই টাল সামলাতে না পেরে পড়লাম মুখ থুবড়ে। কিন্তু কিসের একটা অদ্ভুত মায়াবী অলৌকিক শক্তিতে আমি গড়িয়ে পড়লাম না, একটা গাছের গুড়ির ফাঁকে আটকে গেলাম। আরে আরে, কি করে পড়ে গেলে? শিগগির ওঠো। আমার উঠতে খুব বেশি বেগ পেতে হলো না। হাঁটুর কাছটা একটু ছাল উঠে রক্ত পড়ছে, আর থুতনির কাছে একটু চোট লেগেছে। ঠিক আছে তো কিশোরী? দেখি কতটা লেগেছে। ওই পাথরটা সরে গেলে বেশি লাগেনি, কিন্তু একটা কথা আমায় বেশ ভাবাচ্ছে বুঝলেন। পাহাড়টা এতটা ঢাল ছিল সেটা তো ওঠার সময় মনে হয়নি। এখন নামার সময় এতটা ঢাল লাগছে কেন বলুন তো? দেখলাম আমার কথা শুনে অসিতবাবুর মুখটা যেন শুকিয়ে গেল। জিভ দিয়ে ঠোঁটটা চেটে বলল, এটা অনেক সময় পাহাড়ে হয়, ওঠার সময় বোঝা যায় না, কিন্তু নামতে গেলে গড়িয়ে খাদে পড়ার ভয় থাকে। কিন্তু তা বলে এতটা ঢাল? দেখলাম কিছু না বলে চুপচাপ নামতে লাগলো অসিতবাবু। আমিও পায়ের জ্বালা করা ব্যথা নিয়ে আর বুকের মধ্যে ধুকপুকানি নিয়ে, মনের মধ্যে তীব্র ভয় নিয়ে নামলাম অসিতবাবুর সাথে। আচমকা দেখলাম বৃষ্টিটাও থেমে গেল। যেন মনে হচ্ছে পাহাড়ের ওইটুকু অংশতেই বৃষ্টি হচ্ছে, নিচে আর নয়। একটা ঢোক গিলে এলাম দলের মধ্যে। আমাদের তাঁবুর কাছে এসে দেখি সবাই চলে এসেছে। দুজন পাহাড়ি এলাকার মানুষের মতো পোশাক পরা লোকও রয়েছে। লম্বায় খাটো ফর্সা দুটো অল্প বয়সী ছেলে দাঁড়িয়ে রয়েছে। তাঁবুগুলোকে বের করছে ব্যাগ থেকে। সম্ভবত ওরা তাঁবু টাঙানোর জন্য আর 5 মাস খাটবে বলেই এসেছে। ভজা আমাদের দেখে হাঁক দিল, বাবু বাবু চাইলে চাইয়ে। আমি আর অসিতবাবু এগিয়ে গিয়ে চাটা নিয়ে বসলাম। হাঁটু আর থুতনিটা জ্বালা করছে। অসিতবাবুর চোখে মুখে থমথমে ভাব। যেখান দিয়ে এক্ষুনি নেমে এলাম, এখন সেই দিকে তাকিয়ে দেখি সেখানে ঢাল খুবই সামান্য।
আবারও বুকটা থমকে গেল। সবটাকে মনের ভুল ভেবে উড়িয়ে দিতে চেয়েও থমকে যাচ্ছে। কথায় কথায় বিজ্ঞানের বুলি আওড়ানো এই আমি যেন স্তব্ধ হয়ে রয়েছে। পাহাড়ি ছেলেগুলো কাজে হাত লাগিয়েছে, বেশ কর্মঠ। কয়েক মিনিটেই সব তাঁবুর খুঁটি পুঁততে লেগেছে। চায়ে চুমুক দিতে দিতে সবাই মিলে গল্প করছে। ওদিকে বড়বাবু আমাদের কি কি কাজ করতে হবে, কি কিভাবে শুরু করতে হবে সব কিছুর হিসেব নিকেশ করছেন। অসিতবাবু বলল, কিন্তু বড়বাবু, এই বৃষ্টি না থামলে কিভাবে কাজ এগোনো যাবে? বড়বাবু একটু থমকালেন, তারপর বললেন, হ্যাঁ, এখন এই বৃষ্টি কমার অপেক্ষায় করতে হবে, কিন্তু আমাদের তো রান্নার কিছু জ্বালানি কাঠ লাগবে। সেটা বরং ওই ছেলেগুলোকে আর কটা টাকা দিয়ে জঙ্গল থেকে কেটে আনো, নবীন আর ভজা। ওই লোকগুলো আমাদের কথা শুনতে পেল কিনা কি জানি, হঠাৎই কাজ থামিয়ে দিল। বড়বাবু ওদের দিকে তাকিয়ে বলল, তোমরা একটু এই কাজটা থামিয়ে আমাদের রাধুনির সঙ্গে জঙ্গলে যাও। नहीं साहब, नहीं 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 साहब। কেন? ছেলেগুলো পরস্পরের মুখ চাওয়াচাওয়ি করে কথাটা বলার সাথে সাথে। তোমাদের পয়সা দেওয়া হবে কাজের জন্য, আমাদের এখনো অনেক লোকাল ছেলে লাগবে। এখন আমাদের কোম্পানির অনেক কাজ আছে এখানে। नहीं बाबू, हम लोगों को पैसा नहीं चाहिए। हम लोगों को पैसा नहीं चाहिए। हम ये काम नहीं कर सकते साहब। उस जंगल पे गांव का कोई आदमी नहीं जाएगी, कोई आदमी नहीं जाएगी। बहुत पैसा देगी तो भी नहीं जाएगी साहब, नहीं जाएगी। সবাই ভীষণভাবে অবাক হয়ে পড়ে ওর কথা শুনে। চায়ের চুমুক ছেড়ে সবাই একবার করে চেয়ে নেয় ছেলে দুটোর দিকে। কিন্তু কেন? ওই জঙ্গলে কি আছে? আমার বুকটা ধুকপুক করতে শুরু করে দিয়েছে ওই জঙ্গলের কথা শুনে। তাই কৌতূহল না চেপেই জিজ্ঞেস করলাম। চুপ করে থাকলো ছেলে দুটো। অসিতবাবু তাদেরকে আবারও বলল, আমরা সবাই থাকবো, ভয় কিসের? জন্তু জানোয়ারের ভয় নেই, আমাদের কাছে বন্দুক গুলি সবই আছে। ছেলে দুটোর মুখ ভয়ে শুকিয়ে গেছে। কোনো ভীষণ ভয়াবহ কিছু যেন তাদেরকে আষ্টে পৃষ্ঠে বাঁধছে। খুব কষ্ট করে একজন বলল, साहब, उस जंगल में रुक्मणी देवी का वास है साहब, रुक्मणी देवी। রুকমা দেবী? আমি অস্ফুটে বলে উঠলাম। আমার চোখের সামনে মুহূর্তে ভেসে উঠল সেই কালো নারী অবয়বটা, যার উষ্ণ স্পর্শ আমার হাত ছুঁয়েছিল কিছুক্ষণ আগেই। তারানাথের সাকুল্যে গল্প শোনার সময় বেশ অনেক রকমের অপদেবতার, অপদেবীর নাম শুনেছি। এটাও কি তেমনই কেউ? এত ভয়ানক অপদেব দেবীদের এত কাহিনী শুনেছি যা অবচেতন মনে আমাকে গ্রাস করেছে এতটা। তাই পাহাড়ে ঢাকা এই ঘন অরণ্য ঢাকা প্রান্তরে না এলে বুঝতেই পারতাম না। বড়বাবু বললেন, রুকমা দেবী কে ইনি? কোনো লৌকিক দেবী কি এই এলাকার? ना साहब, वो डरावना আছে, वो डरावना আছে। जो उसके नजर में पड़ते हैं वो जिंदा नहीं बचते साहब, वो जिंदा नहीं बचते। আচ্ছা বেশ, তবে তোমাদের যখন এইসব দেবীদের নিয়ে এত ভয়, তখন যাও, তাঁবু বানিয়ে চলে যাও। আমি নিজের গা থেকে কয়েকজন জোগাড় করে আনবো ভালো রকমের মাইনে দিয়ে। कोई नहीं आएगा साहब, कोई नहीं आएगा। इस इलाके में रुक्मणी देवी का डर सबके अंदर है साहब। क्या पता वो छुप कर मेरी आवाज सुन ले। সবার মুখ থমথমে, জিন্দা না বাজলে। কথাটা যেন বুকে এসে লাগলো। কয়েকশো মাইল দূরে বসে থাকা বাবা, মা, স্ত্রী আর ছোট কন্যার জন্য যেন বড্ড উথাল পাতাল শুরু হলো। এখানে বসে থাকা কারোর মধ্যে কোনো ভয় না দেখা দিলেও আমার বুকের মধ্যে তোলপাড় শুরু হয়েছে। কারণ আমি কিছুক্ষণ আগেই এক ঢাল চুলের একটা নারী অবয়বকে পাহাড়ের কোলে লুকিয়ে পড়তে দেখেছি। বড়বাবুর আদেশে নিচের এলাকাতে গেল বুড়ো আর শিবুদা কয়েকজন নির্ভীক লোককে আনতে। দরকার পড়লে টাকার পরিমাণও বাড়ানো হবে। তাঁবু টাঙিয়ে ছেলে দুটো পয়সা নিয়ে বেরিয়ে গেল তাড়াতাড়ি। ভজা সকালের তরকারি কেটে চালে ডালে খিচুড়ি চাপিয়েছে একটা বিশাল কড়াইতে। নবীন তাকে সাহায্য করছে। আকাশটা মেঘলা রয়েছে, স্যাঁতস্যাঁতে পরিবেশ, রোদের চিহ্ন মাত্র নেই। হাড় কাঁপানো শীত না হলেও গা থেকে গরমের জামা খোলা যাচ্ছে না। মাঝে মাঝে শীতল বাতাসে
কান মাথা যেন ঝাঁঝিয়ে উঠছে। রান্না প্রায় শেষের মুখে। ভজার চমৎকার রান্নার গুণে সেই দুর্যোগের মধ্যেও মনটা যেন একটু খুশি হলো। দারুণ গন্ধ ছড়িয়েছে। বেগুন ভাজাগুলো তৈরি হয়ে গেছে। আমরা সাথে করে টুকটাক সবজি আর মশলাপাতিও এনেছি। বাকিটা গায়ের হাট থেকে আনলেই হবে। একটু পরেই শিবুদা আর বুড়ো ফিরে এলো। তাদের মুখ থমথমে, সাথে মাত্র 3 জন মধ্যবয়স্ক লোক। বড়বাবু বললেন, 3 জন কেন? বড়বাবু এবার হতাশ হয়ে বললেন, এত কাজ, তার মধ্যে লোকাল ছেলে ছোকরা না পেলে আমাদের লোকেরা কাজ কি করে সামলাবে? সে না হয় লোক পাওয়া গেলে আমাদেরকেই করতে হবে, তাছাড়া এরা 3 জন তো আসেই। সবাই মিলে তাঁবুর বাইরে বসে শালপাতার ঠোঙায় ধোঁয়া ওঠা গরম খিচুড়ি আর বেগুন ভাজায় কামড় বসালাম। সারাদিনে তেমন কিছুই খাওয়া হয়নি, তাই খিদেটাও খুব জোরেই পেয়েছিল। বেশ খানিকটা খিচুড়ি খেয়ে মাপজোপের যন্ত্রগুলোকে গুছিয়ে রেখে অফিসের হিসেবটা নিয়ে বসলাম। মনের মধ্যে অস্বস্তিটা কাটছে না কিছুতেই। দূরের পাহাড়গুলো হাঁ করে গিলে ফেলতে চাইছে যেন। পিছনের ঝর্ণাটা কয়েকশো ফুট উঁচু থেকে কয়েকশো ফুট নিচে প্রচণ্ড স্রোতে গড়িয়ে পড়ছে। পাইনের ঘন বনে কিসের যেন মৃদু হাসির শব্দ সাক্ষাৎ মৃত্যু দূতের মতো এগিয়ে আসছে। বিকেল প্রায় হয় অন্ধকার ঝুপ করে নেমে এসেছে। নবীনকে চায়ের ফরমান জারি করে বাইরে এলাম তাঁবু থেকে। এমন সময় হঠাৎ করে একটা চিৎকার ভেসে এলো জঙ্গলের ভিতর থেকে। দেখলাম গ্রাম থেকে আসা 2 লোক দ্রুত বেগে নামছে নিচে। ভীষণ চিৎকারের মধ্যে লুকিয়ে আছে ভয়। ভয়ানকভাবে ছুটতে ছুটতে এসে ওরা আমাদের কাছে এলো। আমরা খুব দ্রুত ওদেরকে বসিয়ে আরেকজনের খবর জানতেই কান্নাতে ভেঙে পড়ল ওরা। सत्यानाश हो गया साहब, सत्यानाश हो गया। रुकमा ने उसका पहला शिकार ले लिया साहब, पहला शिकार ले लिया। वो हमारे भतीजी को ले गई, वो हमारे भतीजी को ले गई। हम लोग एक साथ थे साहब। अचानक से मेरे भतीजी कहाँ गायब हो गई साहब। अब हम भाभी जी को क्या मुंह दिखाएंगे साहब। আমরা সবাই চুপ। এত বড় একটা অঘটন যে প্রথম দিনেই ঘটবে তা আমরা কেউই আন্দাজ করতে পারিনি। কলকাতা থেকে এত মাইল দূরে এই জনহীন ভূপ্রান্তে এত বড় মহা সর্বনাশ লুকিয়ে আছে তা ধারণার বাইরে ছিল আমাদের সবার। বড়বাবু বললেন, ও কোথাও ঘুরছে দেখো, তোমাদের না বলে ভিতরে যেতে পারে, আবার ঠিক চলে আসবে দেখো। नहीं, हम दोनों को सुनाई दिया था रुकमा की आवाज। रुकमा ने उसको मार डाला साहब, रुकमा ने उसको मार डाला। আরে এইসব তোমাদের ভুল ধারণা, এইসব কিছু নয়, শান্ত হও তোমরা। साहब हम लोग और काम नहीं करेंगे साहब, हमारा पैसा हमें दे दीजिए बस। हमारे बीवी बच्चे घर पर हैं, हम लोग गरीब आदमी हैं साहब। पिछले 1 महीने से हम लोगों ने कोई काम वगैरह नहीं किया था, इसलिए पैसों के लालच में हम आ गए थे साहब। लेकिन ये क्या हो गया हमारे साथ, हम काम नहीं करेंगे साहब। বড়বাবু আর কিছু সান্ত্বনা না পেয়ে তাদের টাকা দিয়ে বিদায় জানিয়ে দিল। ওরা খুব দ্রুত নিচে নেমে গেল। সবার মুখ থমথমে। অজানা শিরশিরে বিপদের আশঙ্কায় সবাই ভীষণ আশঙ্কাগ্রস্ত। বড়বাবু বললেন, চলে আসবে হয়তো, কোথাও ঘুরতে গেছে বনে। চা পানের পর আর আলো না জ্বেলে উপায় ছিল না। কাঠের আঁচ থেকে আগুন নিয়ে লতা পাতা দিয়ে আলো জ্বালানো হলো। ইতিহাসের পাতায় পড়া আদিম মানবের ইতিহাস বলে যে অধ্যায়টা ছিল, নিজেকে সেটাই মনে হলো। পাহাড়ের কোল ঘেঁষে তাঁবু বানিয়ে আগুন জ্বালিয়ে শীত কমানো। সময় ও রাত বাড়লে হাত ও পায়ের আঙুলগুলোতে খিল ধরে যাচ্ছে শীতে। এই রকম পরিবেশে শিবুদা এই মন মরা ভাবটা কাটানোর জন্য বলে উঠল, এই আদাভৌতিক পরিবেশে ভূতের গল্প কিন্তু দারুণ জমে। তাই আমরা সবাই নিজেদের জীবনের
কারো যদি কোনো অলৌকিক বা ভুতুড়ে ঘটনা থাকে তাহলে বলি চলুন। প্রস্তাবটা মন্দ নয়, এই মনমরা ভাব কাটাতে এটা করাই যায়। কি বলো কিশোরী? হ্যাঁ হ্যাঁ, উত্তম প্রস্তাব, হোক তাহলে। তবে বড়বাবু আপনি শুরু করুন না। আমি? আচ্ছা বেশ। এরপর বড়বাবু বলতে লাগলো তার মৃত ঠাকুমাকে কেন্দ্র করে একটা সাংঘাতিক ভৌতিক ঘটনা। এই গল্পটা আমাদের কলকাতার শীতে নিজের ঘরে আরাম করে লেপ মুড়ি দিয়ে শুনলে হয়তো তেমন ভয় করতো না, কিন্তু এই ঘন আঁধারে আগুনের সামনে পাহাড়ের পাশে এবং দ্রুত গতিশীল ঝর্ণার পাশে বসে এই গল্প যেন আরও কয়েকশো গুণ বেশি ভয়ানক হয়ে ওঠে। এরপর একে একে সবার পালা এলো। শিবুদা একটা অলৌকিক গল্প বলার প্রায় মাঝামাঝি সময় একটা ফুটবলের মতো কিছু দূরে পাহাড়ের চূড়া থেকে লাফিয়ে এসে পড়ল আমাদের আগুনের সামনে, আর সবাই প্রায় একসাথে আঁতকে উঠলাম। জীবনে এতটা ভয় যেন আগে কোনোদিনও পাইনি। দু হাত দিয়ে চোখ ঢেকে মনে হলো যেন চিৎকার করে মাকে ডাকি। দূর থেকে যেটা ফুটবলের মতো এসে পড়ল সেটা ছিল কিছুক্ষণ আগে হারিয়ে যাওয়া সেই গায়ের ব্যক্তিটির কাটা মুন্ডু, যাকে বাকিরা রুকমা দেবীর শিকার বলে কাঁদতে কাঁদতে বেরিয়ে গেল। পাহাড়ের দিকে তাকাতেই দেখি পাহাড়গুলো যেন আরও কাছে ঘেঁষাঘেঁষি করে রয়েছে, আর অন্ধকার মিশমিশে জঙ্গলে এই আলোর ছটা পড়ে মনে হচ্ছে কয়েকশো মিশমিশে ছায়া যেন সমস্বরে চিৎকার করে হাসছে। কি করে এটা এলো এখানে? কে ছুড়লো? কাঁপতে কাঁপতে কথাগুলো বলল বড়বাবু। খুব ধীরে ধীরে ভালো করে তাকালাম সেই কাটা মুন্ডুটার দিকে। গলা থেকে খুব নিষ্ঠুরভাবে ছিঁড়ে আনা হয়েছে মুন্ডুটা। কোনো বন্য জন্তু এতটা নির্দয়ী হবে না বোধ করে। আর বন্য হিংস্র জন্তু জানোয়ার মারলে তার দাঁতের ছোপ তো থাকতো, কিন্তু এখানে তো তা নেই। চোখের পাতা বড় বড় করে খোলা, যেন মনে হচ্ছে মৃত্যুর আগে মৃত্যুর ভয়াবহতা সম্পর্কে সে অবগত ছিল। মৃত্যুদূতের বিভৎসতা দেখে তার চোখ মুখের অভিব্যক্তি অমন হয়েছে। তার খোলা চোখের দিকে তাকাতেই আমার গাটা যেন গুলিয়ে উঠল। তৎক্ষণাৎ আমি বাইরে গিয়ে বমি করে ফেললাম। মাথাটা যেন বন বন করে ঘুরছে, অল্প শ্বাসকষ্টও হচ্ছে। আমার কাছে অসিতবাবু এলো, তারও গলা কাঁপছে। আমার চোখে মুখে জল দিয়ে তার একটা পাতলা রুমাল দিয়ে আমার মুখ মুছে দিল সে। চোখ মুখে জল ছিটিয়ে ঘরে এসে বসে অল্প ধাতস্থ হলাম আমি। মায়ের বানানো তিলের নাড়ু কটা মুখে পুরে দিলাম। শরীরটা বড্ড ধকল গেছে 2 দিন। এরপর কখন যে ঘুমিয়ে পড়েছিলাম ঠিক খেয়ালই করিনি। বুড়োর ডাকে উঠে বসলাম। সে রাতের খাবারের জন্য ডাকতে এসেছে আমাকে। কোনো মতে খেতে খেতে শুনতে পেলাম মুন্ডুটাকে কয়েকজন মিলে পাশের গভীর খাদে ফেলে দিয়ে এসেছে। ভাত, বেগুন ভাজা আর আলু পেঁয়াজের তরকারি দিয়ে কোনো রকমে খেয়ে আমরা তাঁবুতে এলাম। হু হু করে ঠান্ডা হাওয়া দিচ্ছে। তাঁবুর ভিতরে একটা হারিকেনে মৃদু তেলের আলো জ্বলছে। তার ঘোলাটে কাঁচের মধ্যে দিয়ে বাদামি রঙের আলো এসে পড়েছে তাঁবুতে। এই তাঁবু ওই তাঁবু মিলিয়ে মোট 10 জন আমরা শুলাম। বাইরে থেকে কিছু অদ্ভুত জন্তুর ডাক শুনতে পাওয়া যাচ্ছে। বাইরে একটা কাঠ জেলে ভিতরে এসে সবাই শুলাম। সকলের মনের মধ্যেই চাপা অস্বস্তি কাজ করছে। কাল যে কি হবে, এমনকি আজ রাতেও কি ভয়াবহতা অপেক্ষা করে আছে তার জন্য যেন সবাই প্রস্তুতি নিচ্ছে। আমার চোখ বন্ধ হলেই ওই মুন্ডুটার কথা মনে পড়ছে। দগদগে রক্ত মাংস বের হওয়া মুন্ডু। মাথার বালিশের নিচে টর্চটাকে রেখে আমি চোখ বন্ধ করে শুয়ে রইলাম। কখন যে ঘুমিয়েছি মনে নেই। হঠাৎ দেখি স্বপ্নের মধ্যে আমি চলে এসেছি একটা নদীর ঘাটে। চারপাশে বড় বড় পাহাড়, ঝর্ণা, তা থেকে জলস্রোত এসে পড়ছে সেই নদীতে। আমি একা সেই নদীর ধারে বসে আছি। বরফ শীতল জল, আকাশটাও মেঘলা, যেন বড্ড স্পষ্ট এই স্বপ্নটা।
অনেকটা সময় ধরেই বসে আছে। ঠিক এমন সময় হঠাৎ আলো আঁধারের মধ্যে একটা নারী মূর্তিকে ভেসে আসতে দেখলাম। এক ঢাল কালো চুল, মুখটা তখনও দৃষ্টিগোচর হয়নি, খুব ধীরে ধীরে এগোচ্ছে সামনের দিকে। যখন প্রায় আমার থেকে হাত তিনেকের দূরত্ব, তখনই তার বিশাল চুল পিছনে ঝাঁকিয়ে মাথা তুলল সে। কি বিভৎসতা সেই রূপে! লম্বা দুটো দাঁত বেরিয়ে এসেছে বাইরে, তাতে সদ্য কাঁচা রক্ত টপ টপ করে পড়ছে। মণিহীন দুটো চোখে কি মারাত্মক লোভ! লম্বা নখগুলো দিয়ে গলাটা খুবলে নিতে আসছিল আমার। তার গলায় ঝোলানো সেই মৃত কুলিটির কাটা মুন্ডু। তখনই চোখ মেলে তাকিয়ে দেখলাম আমি তাঁবুর মধ্যেই শুয়ে রয়েছি। বাইরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। তাঁবুর ভেতরের হ্যারিকেনের আলো নুইয়ে পড়েছে সারা তাঁবুতে। সবাই শুয়ে রয়েছে, কিন্তু দেখলাম শিবুদা বসে বসে হাঁপাচ্ছে আর জল খাচ্ছে। আমার পাশেই শুয়েছিল শিবুদা। আমি বললাম, কি হলো শিবুদা, এত হাঁপাচ্ছ কেন? নিশ্চয়ই আবার ওইসব নিয়ে চিন্তা করছো। অবশ্য অবশ্য যা ঘটছে একের পর এক, চিন্তা দুঃস্বপ্ন এসব তো হওয়ারই কথা। না কিশোরী, না, এটা একটা স্বপ্ন হলো, কিন্তু একদম ঘোর বাস্তবের মতোই। স্বপ্ন? কি স্বপ্ন? ভয়ের? সাংঘাতিক ভয়ের। একটা নারী অবয়ব, এক মাথা ঢাল চুল, সামনে সদন্ত তার লম্বা নখগুলো দিয়ে উগলে নিতে চাইছে আমার গলাটা। আর ওই ডাকিনীর গলায় ছিল একটু আগে মরে যাওয়া ওই কুলির মুন্ডুটা। অলৌকিক ঘটনা ঘটে শুনেছি, গল্পেও ভালো লাগে, কিন্তু সেটা এই একাকী নির্জন রাতে মৃত্যুপুরীর মধ্যে বসে নয়। অবাক হতে হয় কিভাবে সেটাও ভুলে গেছি। একই সময় দুটো মানুষ একই স্বপ্ন দেখছে, এটা কি করে সম্ভব? তাও আবার ওই বিভৎস ভয়ানক দৃশ্য। চিন্তা করো না শিবুদা, আসলে সারাদিন অনেক চিন্তা ধকল সব গেছে তো, তাই মনে হয় এমন হচ্ছে। ঘুমিয়ে পড়ো। শিবুদা পাশ ফিরে শুয়ে পড়ল। আমার বুকের ভেতর অসম্ভব ওঠানামা করছে। নিজেকে এতটা অসহায় আজ অবধি কোনোদিনও লাগেনি। তারানাথের কথা মনে পড়ল। তিনি তো অনেক কথাই বলেন এইসব অলৌকিক কথা নিয়ে। মনে পড়ে একবার কোনো এক জমিদার বাড়ির জমিদারকে তারানাথ বলেছিল, যখনই কোনো বিপদ আসবে 3 বার মধুসুন্দরী দেবীর নাম করতে, তাহলেই তারানাথ উপস্থিত হবে তার সামনে। হঠাৎ করে এই কথাটা মনে পড়ে গেল। প্রথম দিন তারানাথের ওপর ভীষণ রাগ ছিল, এখন বুঝলাম তিনি আন্দাজ করেছিলেন বিপদে। নিজেকে বড্ড অসহায় লাগছে আমার। বাড়িতে অসুস্থ বাবা মা আর গিন্নি কিভাবে বাচ্চাকে নিয়ে সামলাবে? সামান্য কটা পয়সার টানে এত দূরে এলাম, ঘুম আসছে না। দুজনের একই স্বপ্ন কি করে হয় সেটাই ভেবে পাচ্ছি না। এই সবই কি কোনো ভয়াবহ বিপদের ইঙ্গিত? উঠে পড়লাম বিছানা থেকে, গায়ে শালটা ভালো করে মুড়িয়ে নিয়ে বাইরে এলাম। ঝিরিঝিরি বৃষ্টি হয়েই চলেছে। নিস্তব্ধতার মাঝে ঝর্ণার জলের শব্দ আকাশ বাতাসের ভিতর দিয়ে নিজের কানে এসে লাগছে। একটা ফাঁকা ঝোপের পাশে দাঁড়িয়ে চোখ বুঝলাম। মধুসুন্দরী দেবীর নাম ধরে ডাকলাম 3 বার। মধুসুন্দরী দেবী, মধুসুন্দরী দেবী, মধুসুন্দরী দেবী। চারপাশে একটা সুগন্ধে আচমকা চোখ তুলে তাকালাম। এতটা সুগন্ধি এর আগে কোনোদিনও পাইনি। মনে হচ্ছে যেন স্বর্গ থেকে স্বয়ং কোনো গন্ধ নিয়ে দেবতারা এই পাহাড়ে লীলা খেলা করতে আসছে। একটা চেনা গলা পেয়ে পেছনে ঘুরলাম। মশালের প্রায় নিভু নিভু আলোতে একটা চেনা অবয়ব আমার সামনে দাঁড়িয়ে রয়েছে, স্বয়ং তারানাথ। এতটা চমকে বোধহয় আগে কোনোদিনও যাইনি। ঠাকুরমশাই আপনি? আমি। তুমি তো ডাকলে। পরিচিত চেনা কণ্ঠস্বর, কিন্তু আপনি এত দূর থেকে এই জঙ্গলে কি করে? মানে ওই তো মধুসুন্দরী দেবীর নাম 3 বার বলে ডাকলেই আমি উপস্থিত হই। মানে মানে সবটাই সত্যি?
নাকি আমি স্বপ্ন দেখছি? এই বলে নিজের হাতে পায়ে জোর করে চিমটি দিলাম। না, স্বপ্ন তো নয়, সবটাই সত্যি। ঠাকুরমশাই, এখানে কে থাকে? ঠাকুরমশাই, কেই বা ওই নারী? এইসব ঘটনার কি অর্থ বলুন না। তুমি হয়তো বিশ্বাস করবে না, কিন্তু এটাই সত্যি। এই পৃথিবী তো আর সবটা মানুষের জন্য নয়, এই জায়গাটাও মানুষের নয়। তোমরা এখান থেকে চলে যাও। কিন্তু কেন? কি এর মানে? কারা থাকে এখানে? অত কথার উত্তর সব কাল পাবে। আপাতত বলছি, তোমার এই স্বপ্নের কিন্তু অনেক গভীর অর্থ রয়েছে। শিবু আর তুমি কিন্তু একই সময় একই স্বপ্ন দেখেছ। আবারও একবার অবাক হলাম। এতদিন ধরে মনের মধ্যে জমিয়ে রাখা বিজ্ঞানের বুলিগুলো ফানুসের মতো আকাশে উড়ে চারিপাশে ছড়িয়ে যেতে লাগলো। তারানাথ সত্যিই অন্তর্যামী। ঠাকুরমশাই, আমরা কি ভীষণ বিপদে পড়েছি? হ্যাঁ, তা আছো, কিন্তু এখানে আমি কিছু করতে পারবো না। তোমাকে যখন ভাগ্য নিয়ে এসেছে এত দূর, তখন অদৃষ্টে যা লেখা আছে তা ঘটবেই। অদৃষ্টের লেখা খণ্ডানোর ক্ষমতা আমার নেই। আমি নিহাতি বলতে পারি কি হতে পারে। তাই বলছি, আগামীকাল তোমার বিপদ হবে। কিন্তু কেন ঠাকুরমশাই? কেন পারবেন না আপনি? আপনি আপনি সব পারবেন। আর কি বিপদ হবে আমার? বলতে বলতে তারানাথের পায়ে পড়তে যাব বলে মাথা ঝুঁকিয়েছি। দেখি জায়গাটা পুরো ফাঁকা, কেউ কোথাও নেই। ঠাকুরমশাই, ঠাকুরমশাই! না, পুরো ফাঁকা জায়গা, দূর দূরান্ত পর্যন্ত কারুর দেখা নেই। তার মানে তারানাথ এসেছিল, কিন্তু না বলেই রহস্যে ফেলেই চলে গেছে। পাহাড়ের দিকে চোখ গেল। তারা যেন জীবন্ত দৃষ্টিতে তাকিয়ে আমার দিকে। তাদের দীর্ঘ ক্ষুধার লোভ এসে এক্ষুনি শক্তিশালী হাতের চিপটানিতে পিষে মারবে আমাকে। বিপদ আসবে, কালকেই আসবে বড় বিপদ। কিন্তু কি বিপদ? বুকের ভেতরটায় আবারও পুরনো ডিপ ডিপ শব্দ। কি এমন বিপদ আসবে আমার জীবনে? আবারও ঠান্ডা হাওয়া দিচ্ছে। শীতের কনকনানিতে কান মাথায় আবারও যন্ত্রণা ধরিয়ে দিল। মশালের আলোটা নিভে গিয়ে ঘুরঘুটি অন্ধকার। আমি ভিতরে গিয়ে শুয়ে পড়লাম। শেষ রাতের দিকে হালকা ঘুম এসেছিল, কিন্তু ভোর হতে না হতেই ঘুমটা ভেঙে গেল। পাহাড়ে তাড়াতাড়ি সকাল হয়। সবার মুখেই থমথমে ভয়ের চিহ্ন। বড়বাবু সবাইকে ডেকে বাইরে আসতে বললেন। তারপর বললেন, আজ বৃষ্টি নেই, তবে আকাশ মেঘলা। জানি কাল সবাই একটু ভয় ছিলে, কিন্তু এইসব দেবদেবীর ভয়ে তো আর কোম্পানির কাজ চলবে না। তাই আজ থেকে আমরা মাপজোক গাছ কাটার কাজ করব। এই অল্প লোক নিয়ে তো হবে না। গায়ের লোকরা এরপর আর কাজ করবে বলে মনে হয় না। আজ নিচে শহরে গিয়ে টেলিগ্রাম করব অফিসে যে আমাদের আরও লোক লাগবে। এরপর সবাইকে একে একে নিজেদের কাজ বুঝিয়ে দিলেন। আমার, অসিতবাবুর আর শিবুদার কাজ পড়ল একসাথে, পাইনের জঙ্গল মাপজোক করার। নবীন এসে এনামেলের কাপে চা দিয়ে গেল। তারপর সকালে সবাই হালকা খাবার খেয়ে বেরিয়ে পড়লাম যে যার কাজে। শিবুদার ভয় যে এখনো কাটেনি তেমনটা নয়। ওর মুখ চোখ দেখে ওকে অনেকটাই চিন্তিত দেখাচ্ছিল। আমি পরিস্থিতি স্বাভাবিক করতে বলে উঠলাম, আরে শিবুদা, অত চিন্তা করো না তো। আজ আকাশটা বেশ ভালো আছে, বৃষ্টিও নেই। এই পাহাড়ে রাত কাটানো, এই ঘোড়া, এই তাঁবুর ভিতরে থাকা, এসব ইংল্যান্ডের বিদেশি সাহিত্যে রয়েছে, বুঝলেন। পড়লেই শিউরে উঠতে হয়। আর ভাবুন তো একটিবার, আপনি নিজে এটার অভিজ্ঞতা অর্জন করছেন। নিজের মুখে সমস্ত কথা বড়াই করে বললেও নিজের ভিতর থেকে ভয়টা এখনো যায়নি। কাল রাতে তারানাথের আসার ঘটনাটা এখনো কেমন যেন নেশার ঘোরের মতো লাগছে। তারপরে স্বপ্নটা দেখার পর যেন মনে হচ্ছে পিছনে কেউ এক দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। বেশ কিছুক্ষণ কাজ করছে। কালকের ভয়টা এখন একটু কেটেছে।
আমি মাপজোপ নিচ্ছি। অসিতবাবু আয়না ধরার কাজটা করছে। শিবুদাও কোন গাছটা কাটতে হবে না হবে তার গায়ে দাগ দিচ্ছে। সবাই যে যার মতো কাজ করছে। কিছুক্ষণ পর হঠাৎ খেয়াল করলাম শিবুদাকে আর ধারে কাছে দেখা যাচ্ছে না। তৎক্ষণাৎ অসিতবাবুকে ডেকে বললাম, বলছি শিবুদাকে দেখেছো? কোথায় গেল কে জানে, বেশ কিছুক্ষণ থেকেই তো দেখতে পাচ্ছি না ওকে। এখানেই তো ছিল, বোধহয় প্রকৃতির ডাকে সাড়া দিতে গেছে আড়ালে। চলে আসবে এক্ষুনি, তুমি চিন্তা করো না। চিন্তা করো না বললেই কি আর চিন্তা কমে? কাল রাতে আমার শিবুদার স্বপ্ন একই ছিল। কে ছিল ওই পিশাচিনী? আচ্ছা, অসিতবাবুও একই স্বপ্ন দেখেনি তো? একবার জিজ্ঞেস করবো কি? না থাক, বরং আগে শিবুদাকে খুঁজি। আরো বেশ খানিকটা সময় গেল। মাথার ওপর একটা কালো মেঘ করে এলো হঠাৎ। বোধহয় আবারও বৃষ্টি নামবে। অসিতবাবু নিজের থেকে এসে বলল, আচ্ছা কিশোরী, বলছি শিবু কি ফিরেছে? না, এখনো ফেরেনি তো। তাহলে বসে থেকে লাভ নেই, চলো আমরা একটু ভেতরে গিয়ে খুঁজি। হাতের মাপনি কটা যন্ত্র ওখানে রেখেই আমি আর অসিতবাবু বনের ভিতরের দিকে গেলাম। শিবুদা, ও শিবুদা, শিবুদা কোথায় গেলে? আরে ও শিবুদা! শিবু, শিবু, ওই শিবু! আমার আর অসিতবাবুর গলার আওয়াজই পাহাড়ে পাহাড়ে ধাক্কা খেয়ে অনুরণন হতে থাকলো। এতটা সময় লাগার তো কথা নয়। প্রায় 3 ঘন্টা অতিবাহিত হয়েছে এরই মধ্যে। বুকের কাছে আবারও দুমদাম শব্দ। আশ্চর্যজনকভাবে পাহাড়গুলোর থেকে অদ্ভুত ফিসফিসানি আওয়াজ ভেসে আসছে। মনে হচ্ছে পাহাড়ের ভিতর থেকে কোনো এক অদৃশ্য শক্তি যেন ভীষণ উন্মত্ত ক্ষিপ্ত বেগে প্রচণ্ড জিঘাংসায় তার উষ্ণ নিঃশ্বাস ত্যাগ করছে। একটা যেন আশ্চর্য নিস্তব্ধতা। অসিতবাবু, এখনো তো পাওয়া গেল না, কি হবে এবার? আমার মনে হয় আমরা এক জায়গায় ঘুরছি। আমার মনে হয় আলাদা আলাদাভাবে খোঁজা দরকার। আচ্ছা বেশ, তাহলে দুজন দুদিকে যাই। তুমি তাহলে এই দিকটা দেখো আর আমি... কথাটা শেষ করতে হলো না। গতকাল রাতের মতোই একটা ফুটবলের আওয়াজ করে পাহাড়ের চূড়া থেকে ছিটকে এসে পড়ল শিবুদার কাটা মাথা। নিজেকে পাথর মনে হচ্ছে ক্রমে। মনে হচ্ছে সাক্ষাৎ মৃত্যুর সামনে দাঁড়িয়ে রয়েছে। আমি আর অসিতবাবু ভয় চিৎকার করে কাঁদতে লাগলাম। কি সাংঘাতিক! এই পাহাড়ের কোলে কি হারিয়ে যাব চিরতরে? চিৎকার করে কাউকে যে ডাকতে হবে সেই জোরটা পর্যন্ত নেই। কলকাতায় নিজের বাড়িতে আরামে শুয়ে থাকার কথা ভাবলাম। বাবা মা গিন্নি আর খুকি, অফিসের বাকিরা, বন্ধু, আত্মীয় পরিজন সব। পাহাড়ের কোল থেকে একটা বিকট হাসির চিৎকার ভেসে এলো। মুহূর্তে প্রাণ নিয়ে পালায় পালায় করে পড়িমড়ি ছুট দিলাম। চোখ বুজে ছোটার পরে এক সময় থামলাম। চারিপাশে তাকিয়ে দেখলাম শুধুই সারি সারি গাছের পর গাছ। চারদিক ধরে ঘিরে রয়েছে পাহাড়ের সারি। যেদিকেই তাকাই শুধুই গাছ। বুঝলাম আরো অনেক বড় বিপদে পড়েছি আমি। ছুটতে ছুটতে জঙ্গলের আরো গভীরে এসে পড়েছি। অসিতবাবু, অসিতবাবু, কোথায় আপনি? অসিতবাবু! না, কোনো আওয়াজের সাড়া নেই। এদিক ওদিক চারপাশে খুঁজতে লাগলাম। স্বয়ং মৃত্যু মুখে দাঁড়িয়ে নিজেকে যে কতটা অসহায় মনে হয় তার উপভোগ পুরোপুরি আমি করছিলাম। গতকাল রাতে তারানাথ বোধহয় এই বিপদের কথাই বলছিল। আবারও সেই বিকট হাসির চিৎকার, ঠিক গতকাল রাতে দেখা স্বপ্নে ওই পিশাচিনীর চিৎকারের মতো। থপ করে মাটিতে বসে পড়লাম। বুক ফেটে কান্না আসছে। তারানাথ ঠিকই বলেছিল, সাবধানও করেছিল। ভাবছি কখন কোন বন্য হিংস্র জন্তু এসে ঘাড় মোটকে আমাকে মারবে, নয়তো সেই রাক্ষসী রুকমা। বসে আছি, হঠাৎই শুনি অসিতবাবুর ডাক। ঠিক শুনলাম তো, নাকি মনের ভুল? আবারও পাহাড়ে পাহাড়ে ধাক্কা খেয়ে ভেসে এলো অসিতবাবুর ডাক। কিশোরী, তুমি কোন দিকে? থাকলে আওয়াজ দাও।
হ্যাঁ অসিত বাবু, আমি ঠিক আছি, শুনতে পাচ্ছি। বেশ, তোমার সামনে থেকে সোজা দিকে হাঁটো। দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে আমি সোজা হাঁটতে লাগলাম। হাঁটছি বললে ভুল হবে, বরং বলা ভালো দৌড়াতে লাগলাম। এই তো তোমার বাম দিকের পাহাড়ের দিকে এসো, তাড়াতাড়ি। আমি বাম দিকের পাহাড়ের দিকে যেতে লাগলাম, কিন্তু যেতে যেতে অনুভব করছি আমি যেন ক্রমশ পাতালে চলে যাচ্ছি। গম্ভীর বাতাসে আমাকে যেন টেনে নিচ্ছে। অসিত বাবু, ও অসিত বাবু, আপনি কোথায়? না, কোনো উত্তর নেই। চারিপাশে তাকিয়ে বুঝলাম আমি আরো গভীরে চলে এসেছি। হঠাৎই পিছন থেকে খসখসে পাতা সরে যাওয়ার শব্দে তাকাতে গিয়ে থমকে গেলাম। না, তারানাথ বলেছিল ভুলেও পিছনে না তাকাতে। হঠাৎই দৈব বাণীর মতো মনে পড়ে গেল কথাটা। খসখসে আওয়াজটা ক্রমশই বাড়ছে। একটা খিলখিলে রক্ত জল করার মতো হাসির আওয়াজটাও ধীরে ধীরে প্রকট হচ্ছে। আমি অনুভব করছি আমার পিছনে দাঁড়িয়ে রয়েছে সাক্ষাৎ রুকমা। আমি এটাও জানি পিছন ফিরলেই সেই কুলি আর শিবুদার মতোই অবস্থা হবে আমার। আচমকা পিঠে একটা উষ্ণ হাতের নরম স্পর্শ পেলাম। সেই লম্বা নখের হাত ক্রমেই পিঠ বেয়ে গলায় ঘাড়ে পর্যন্ত উঠে গেল। আমি আর থাকতে পারলাম না, এক লাফে সামনের দিকে ছুটতে লাগলাম। ছুটছি তো ছুটছি, একবারের জন্য পিছনে ফিরে তাকায়নি। হঠাৎই হাতে একটা হ্যাঁচকা টান পড়ল। একটা নরম মিহি সূক্ষ্ম গলার আওয়াজ কানে ভেসে এলো। আরে আরে দেখে চলো, সামনে কত বড় খাদ, পড়ে যেতে আর একটু হলেই। চমক ভাঙলো আওয়াজ শুনে। সামনে তাকাতেই দেখি, আর ঠিক এক পা এগোলেই সামনে মৃত্যু ফাঁদরূপী কয়েক ফুট নিচু পাহাড়ি খাদ। বনের মধ্যে গাছপালার জর্জরানিতে যেটা দেখা যাচ্ছে না। পিছনে তাকালাম, একটা সাধারণ পোশাক পরা বছর 40-এর লোক, ফর্সা লম্বা রোগা চেহারা, মুখটা বড্ড সৌম্য শান্ত, সদা হাস্যোজ্জ্বল মুখ, চোখে একটা নেশা নেশা ঘুম ঘুম ভাব। আমি যেন কথা বলতে পারছি না, নিজের সব স্নায়ুগুলো যেন দুর্বল হয়ে পড়ছে। আমায় দেখে ভয় পাবেন না, আমার নাম হলো গিয়ে এই ধরুন মহাকাল। আপনি এইভাবে ছুটছেন দেখে তাই এলাম। আরেকটু হলেই কি হতো বলুন তো, একদম ওই নিচে। আমি অবাক হয়ে গেলাম, এই লোকটা এই ঘন অরণ্যে এলোই বা কি করে? তাছাড়া এত শীতেও সাধারণ পোশাক পরা কে এনি? আপনি আপনি কে? আমার নাম আমার নাম যে ঠিক কি তা আমি নিজেও জানি না। তবে ধরুন মহাকাল। এখন আসুন, আমার সাথে আসুন, কথা বলতে বলতে পথ চলা যাক। আমি একটা ঘোরের মধ্যে দিয়ে পথ চলতে লাগলাম। আচ্ছা, আপনি এত বোকা কেন বলুন তো? আপনার একবারও মনে হলো না অসিতবাবু আপনাকে না দেখে কি করে সামনে বা বাম দিকে যেতে বলছেন? তাই তো, এটা তো ভেবে দেখিনি তখন। ঠিকই তো, এটা ভাবিনি কেন? এটা রুকমার চাল ছিল আমায় হত্যা করার, সেটা এখন বেশ বুঝেছি। কিন্তু এই লোকটা কি করে? ও আমি সব জানতে পারি, সবার উপরে নজর রাখি কি না। আমার মনের কথাটা যেন অদ্ভুতভাবে পড়ে ফেলল লোকটা। কিভাবে? আর এই বনের মধ্যে আপনি এলেনই বা কি করে? আর আর জানলেনই বা কি করে যে আমি এখানে রয়েছি? স্বপ্ন দেখি আমি, তখনই সব জানতে পারি। তবে গতকালকে আঁশ খেয়ে ফেলেছিলাম, তাই ভালোভাবে স্বপ্নটা দেখা হয়নি। তবে ব্যাপার কি ঘটবে বুঝতে পেরেছি। খুব চেনা চেনা লাগলো কথাগুলো। এই স্বপ্ন দেখা, এই ঘুমোনো, সবই তো তারানাথ বলেছিল আমায়। কি যেন নামটা ছিল? ও হ্যাঁ, মনে পড়েছে, অমর জীবন। এতগুলো অলৌকিক ঘটনা একসাথে ঘটছে, নিজেকে আর স্থির রাখা যাচ্ছে না। লোকটা নিজেই এবার বলছে, এই দুনিয়াতে সব জায়গা সবার নয়, এই বিশ্ব, এই দুনিয়ায় সব জায়গা মানুষের নয়। তেমনই ধরুন এটাও ওই রকম একটা জায়গা। আপনারা চলে যান, এখানে যারা থাকে তারাই থাক।
আরও অনেক জায়গা আছে যেখানে আপনারা রাস্তা বানাতে পারবেন। এই জায়গাটা থাক না, কারোর বসত ভিটে খুঁড়ে এই উন্নয়ন নাই বা হলো, মন্দ কি? সে না হয় আমি মানলাম, কিন্তু বড়বাবু, অফিসের কর্তা, তারা? আপনার বড়বাবু এর মধ্যে টেলিগ্রাম পাঠিয়ে দিয়েছে, আজ বিকেলের মধ্যেই উত্তর আসবে, আর কাল গাড়ি এসে আপনাদেরকে নিয়ে যাবে। এতক্ষণে আমার মনে সব সন্দেহ দূর হলো। সেই লটারি কাটা আদিনাথ চক্রবর্তী, সেই মন্দিরের দালানে দেখা সবটাই। তারানাথের উপর ভক্তি, বিশ্বাস, শ্রদ্ধা আমার যেন অনেক গুণ বেড়ে গেল। আমি এখন সেই অমর জীবনের সাথেই হাঁটছি, যার বয়স থেমে আছে 40-এ। অমর জীবন বলল, তারানাথ কাল রাতে এসে আপনার বিপদ হবে জানালেও আমি আসবো সেটা জানাইনি। হতে পারে আপনাকে বিশ্বাস করানোর জন্য, বা অন্য কোনো কারণ। অত সব জেনে লাভ নেই বাবা। আবারও একটা ঝটকা খেলাম। এর কাছে এই বিশ্বের কিছুই অজানা নয়। বললাম, আপনি কি সেই অমর জীবন? আমি মহাকাল, আবার অমর জীবনও বটে, যেটা বলে রাখবেন। গল্প করতে করতে পথ হাঁটছে। অমর জীবন যেভাবে হাঁটছে, মনে হচ্ছে জঙ্গল যেন তার হাতের তালুর মতো চেনা পরিচিত। বললাম, আচ্ছা, এই রুকমাটা কি? রুকমা এই পাহাড়ের নিচেই থাকতো, কিন্তু মানুষ তাকে ডাইনি অপবাদ দিয়ে বন্দি করে রাখে এই জঙ্গলের নির্জনে। তারপর কতদিন আর না খেয়ে বেঁচে থাকবে? তারপর নিজের শরীর থেকেই মাংস চামড়া ছিঁড়ে ছিঁড়ে খেত। তারপর একদিন সময় এলো, আর সে পরিণত হলো আত্মায়। আর তখন থেকেই তার রাজত্ব এই জায়গাটুকুতেই। পরে জানা যায় তার স্বামী মারা যাওয়ার সুযোগ নিয়ে তার ভাইয়েরা জমিবাড়ি দখল করবে বলে তাকে ডাইনির অপবাদে ঘরছাড়া করে। এই রাগ আর হিংসার জন্যেই সে এমন। ওর রাজত্বে কেউ এলে ও তাকে এইভাবেই মারে। ও ভাবে ওর বাড়ি দখল করতে এসেছে। আমি আর অবাক হলাম না। না, এখন অমর জীবনকে দেখে মনে হচ্ছে আমি তাকে চিনি, খুব চিনি। দূরে আমাদের তাঁবু দেখা যাচ্ছে। মনটা খুশিতে যেন নেচে উঠল। পিছনে তাকিয়ে একটা ধন্যবাদ দিতে যাব, দেখি কেউই নেই। চারিদিক পুরো ফাঁকা। আমাকে দেখতে পেয়ে অসিতবাবু, বড়বাবু, ভজা সবাই ছুটে এলো। নবীন ভগবানের কাছে মাথা ঠুকে বলল, হে ঈশ্বর, অনেক অনেক ধন্যবাদ তোমাকে। সবার যেন মুখে তৃপ্তির ঢেউ। অসিতবাবু তো এসে জড়িয়ে ধরে প্রায়। তুমি কোথায় চলে গিয়েছিলে কিশোরী? আমি তো কত ডাকলাম তোমাকে, তারপর না পেয়ে বাধ্য হয়ে ফিরে এলাম তাঁবুতে। সবাই কত চিন্তায় ছিলাম জানো। কি হয়েছিল তোমার? আমি সবটা বললাম না ওদের। এড়িয়ে গেলাম অমর জীবনের রুকমার কথা। বললাম, আরে তেমন কিছু নয়, আসলে হারিয়ে গেছিলাম জঙ্গলের মধ্যে, তারপর হাতড়ে হাতড়ে খুঁজে বেরিয়ে এলাম। বড়বাবুর দিকে তাকিয়ে বললাম, আচ্ছা বড়বাবু, বলছি, আপনি কি টেলিগ্রাম করেছেন কোম্পানিকে যে এ জায়গায় রাস্তা করার কোনো দরকার নেই, এটা যোগাযোগহীনভাবেই থাক, এইসব বলে? হ্যাঁ, আমি টেলিগ্রামে জানিয়েছি স্যারকে সবটা, কিন্তু তুমি কি করে জানলে? না মানে ওই এমনি আন্দাজে বললাম আর কি। ঠিকই তাই। বিকেলে নবীন খবর নিয়ে এলো, কোম্পানি 70 গাড়ি পাঠাবে। এত মৃত্যুর আশঙ্কা যেখানে, সেখানে আর কাজ নয়, সব জায়গা মানুষের নয়। পরদিন সকালে সত্যি এলো গাড়ি। সবকিছু গুটিয়ে নিয়ে গাড়িতে উঠে বসলাম। সবাই গাড়িতে উঠে বসেছে। আমি শেষবারের মতো দেখে নিলাম জঙ্গলের দিকে। একটা ঝাঁকড়া চুলের অবয়ব এসে থামল। তার ঠোঁটহীন মণিহীন মুখে প্রচণ্ড জিঘাংসা নিয়ে রাগে ফুঁসছে সে। পাহাড়কে বিদায় জানিয়ে উঠলাম গাড়িতে। এক পাহাড় অনুভূতি আর অভিজ্ঞতাগুলোকে লিপিবদ্ধ করতে হবে, তাই এই ডায়েরিটা লেখা। কাকে আর বলবো এসব কথা, তাই এই ডায়েরিতেই লেখা থাক। ট্রেনে উঠে সোজা বাড়ি। সেখানে 15 দিন টানা ছুটি কাটিয়ে আজকে আবারও অফিস। নিজের পরিবারকে দেখে, খুকিকে কোলে নিয়ে সে যে কি শান্তি, সে সুখ দূরে না গেলে বোঝা দেয়।
এখন তারানাথকে আর আগের চোখে দেখি না, তবে মাঝে মাঝে রাতে এখনো সেই রুকমা দেবীর মুখটা স্বপ্নে আসে। তারপর বহু দূরে ঝর্ণার জলের গভীরতার শব্দে হারিয়ে যায় ব্যস্ততার ভিড়ভাট্টার শহরতলিতে। ডায়েরিটা শেষ করলাম, দম বন্ধ লাগছে। রাত কটা হবে? বোধহয় 3টের বেশি বাজছে। চশমাটা খুলে টেবিলের ওপর রেখে বিছানায় এসে শুলাম। বিশ্বাস হচ্ছে না, কিশোরী এমন কথা লিখেছে। তার মানে নিছকই গল্প নয়, তারানাথ, অমর জীবন, মধুসুন্দরী দেবী সবাই বিদ্যমান। আমাদের পুরো বিশ্ব জগৎ জুড়ে সত্যি কতই না ঘটনা ঘটে, সব কি আন্দাজ করা যায়? ঘুমিয়ে পড়েছিলাম কখন জানি না। পরদিন সকালে উঠে কাজকর্ম সেরে কিশোরীর কথা মতো গেলাম তারানাথের বাড়ি। তারানাথ দরজা খুলতেই দেখি আমার পেছন পেছন কিশোরী আসছে, থতমত মুখ। আমি ডাকলাম, ওহে এসো এসো কিশোরী, এসো এসো এসো। কি ব্যাপার? এসো এসো, ভেতরে এসো তোমরা। তারপর ওপরে ওঠার সময় তার হুঁকো হাতে গম্ভীর গলায় বলল, তাহলে রুকমা দেবী আর অমর জীবনের সাথে দেখা হলো তো? এই বলে রহস্যময় একটা হাসি হাসতে থাকলো তারানাথ। শুনছিলেন তারানাথ তান্ত্রিকের গল্প নিঝুম পাহাড়ের আতঙ্ক। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানান। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং এরকম আরও গল্প শুনতে সাবস্ক্রাইব করতে পারেন অন্ধকারের আওয়াজ। দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলকে অসংখ্য ধন্যবাদ।